আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, একটা 22-year-old একজন স্টুডেন্ট, তাকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। কেন কেমোথেরাপি দিচ্ছে? কারণ তার একটা লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আছে, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, ALL, বি টাইপ ALL তার এটা আছে। ALLটা আমরা আসলে সাধারণত কম এজেই আমরা আসলে পাই। সো পেশেন্টের এখন কথা হচ্ছে সে প্রচুর ভমিটিং হচ্ছে। 36 আওয়ার লেটার তার কন্ডিশন আরও খারাপ হয়ে গেল, এবং ব্লাড লেভেল আমরা দেখতেছি কারেক্টেড ক্যালসিয়াম 2, তার মানে পেশেন্টের হাইপোক্যালসেমিয়া। পেশেন্টের পটাশিয়াম লেভেল 6.7, তার মানে পেশেন্টের হাইপার ক্যালেমিয়া। সো এক্স্যাক্টলি এখানে আসলে হইলটা কি? একটা পেশেন্ট যদি কেমোথেরাপি পায়, কেমোথেরাপি পাওয়ার পরে যদি আমরা এরকম দেখি যে তার ক্যালসিয়াম লেভেল ফল করছে, পটাশিয়াম লেভেল বেড়ে গেছে, অথবা হয়তোবা এখানে হয়তোবা ফসফেট লেভেলও দেওয়া থাকতে পারে, ফসফেট লেভেল বেড়ে গেছে, যদি এইরকম থাকে আমরা বুঝে নিব দিস ইজ এ কেস অফ টিউমার লাইসিস সিনড্রোম। দিস ইজ এ কেস অফ টিউমার লাইসিস সিনড্রোম। টিউমার লাইসিস সিনড্রোমে আসলে বেসিক্যালি হয় কি, দেখো যে এই যে একটা টিউমার আছে, আমরা কেমোথেরাপি দিলাম, কেমোথেরাপিটিক এজেন্টগুলো আসার পরে যেটা হবে, টিউমার সেলগুলো সব ব্রেকডাউন হয়ে যায়। আর সেলগুলো যখন ব্রেকডাউন হয়ে যায়, ইন্ট্রাসেলুলার যত অ্যানায়ন ক্যাটায়ন যা ছিল সব ব্লাডে রিলিজ হয়ে যায়, সব ব্লাডে রিলিজ হয়ে যায়। সো তো পরে এই জন্য দেখা যাচ্ছে পটাশিয়াম লেভেল বেশি, কারণ পটাশিয়ামটা ইন্ট্রাসেলুলার কনসেন্ট্রেশন বেশি। তারপর দেখা যায় যে ফসফেট, হ্যাঁ ফসফেট লেভেলটা বেশি হতে দেখি। আবার ক্যালসিয়াম লেভেলটা ফল করে, দ্যাট ইজ অলসো ট্রু। ক্যালসিয়াম লেভেলটা আমরা দেখবো ফল করতেছে, বাট ফসফেট লেভেল, পটাশিয়াম লেভেল এগুলো বেড়ে যাচ্ছে। সো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। আবার এই যে ইলেকট্রন ইমব্যালেন্স, এখানে ব্লাড স্ট্রিমে যত র্যাপিডলি পটাশিয়াম আসে, যত র্যাপিডলি ফসফেট আসে, আমাদের যে নর্মাল যে রেনাল ক্লিয়ারেন্স রেটের থেকে এইটার রেট বেশি। সো নর্মাল রেনাল ক্লিয়ারেন্স রেটের থেকে যদি এরকম ইলেকট্রোলাইটস রিলিজ করার রেট বেশি হয়ে যায়, সেটা আসলে কি হচ্ছে যে যতটুকু বাড়তেছে সেটা কিডনি বাইর করে কুলাইতে পারতেছে না, কিডনির ক্যাপাসিটি থেকে বেশি পরিমাণ লুজ হচ্ছে। সো ওই মোমেন্টে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা ডেভেলপ করে, সেটা আসলে অনেক সময় পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিংও হয়ে যাইতে পারে। সো দিস ইজ এ প্রবলেম। হ্যাঁ, আরেকটা ঘটনা কি, আরেকটা ঘটনা হচ্ছে, দেখো সেল যখন ব্রেকডাউন হচ্ছে, সেলের এখানে কি ডিএনএ আছে না, ডিএনএর এখানে আমাদের দেখা যাচ্ছে যে এরকম পিউরিন, এই ধরনের এইগুলো থাকে। সো পিউরিন টিউরিন এগুলো যখন থাকে, দেখা যাচ্ছে যা এগুলো যখন রিলিজড হয়ে যায় আমাদের ব্লাড স্ট্রিমে, যখন চলে আসে আমাদের লিভারে একটা এনজাইম প্রডিউসড হয়, তার নাম হচ্ছে জ্যানথিন অক্সিডেজ। সো জ্যানথিন অক্সিডেজ কী করে, এই পিউরিন এইগুলাকে মেটাবোলাইজ করে ফেলে। যখন এটা মেটাবোলাইজড হয়ে যায়, তখন সেখান থেকে ইউরিক অ্যাসিড প্রডিউস হয়। সো আলটিমেটলি এইসব পেশেন্টের ক্ষেত্রে আমি দেখবো যে ইউরিক অ্যাসিড লেভেলটা হঠাৎ করে খুব বেশি বেড়ে গেছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন টিউমার লাইসিস সিনড্রোম। এখন আমরা কোশ্চেনে আসি। সো এখন বলতেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দিস প্রবলেম ফ্রম অকারিং। তার মানে একটা কেমো দেওয়ার সময় এই যে টিউমার লাইসিস সিনড্রোম হইলো, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি কেমনে? সো এটাকে অ্যাভয়েড করার বেসিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমরা পেশেন্টকে একটা প্রিহাইড্রেশন দিব। প্রিহাইড্রেশন দিব এই চিন্তা করে যে পেশেন্টের যেহেতু একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেগুলোকে ক্লিয়ার করার একটা ব্যাপার আছে, টক্সিসিটি ডেভেলপ করে। সো প্রিহাইড্রেশন করলে এইটা একটু সামহাও একটু মিনিমাইজড হয়। সো প্রিহাইড্রেশন একটা কনসার্ন। আর একটা কনসার্ন হচ্ছে এই যে আমাদের পিউরিন এগুলো মেটাবোলাইজড হয়ে যে আমাদের ইউরিক অ্যাসিড প্রডিউস হয়, সেই লেভেলটাকে একটু কমাইতে পারলে আমাদের সুবিধা হয়। সো এটাকে কমানোর উপায় কী? কমানোর উপায় হচ্ছে জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর ইউজ করা। জ্যানথিন অক্সিডেজ ইনহিবিটর ইউজ করা। সো এটাকে ইউজ করার মধ্যে আমরা অ্যালোপুরিনল ইউজ করি। অবশ্য এখানেও কথা আছে, সেটা হচ্ছে যারা একটু হাই রিস্ক পেশেন্ট, যারা একটু হাই রিস্ক পেশেন্ট তাদেরকে আর অ্যালোপুরিনল দিই না, সেখানে আমরা রাসবুরিকেস দিই, সেখানে আমরা দিই রাসবুরিকেস। সো আমরা এবার অপশনটা দেখি। তো এখানে বলতেছে অ্যাডুকুয়েট হাইড্রেশন, যেটা করতে হয় এটা অবশ্যই আমরা করি, বাট শুধু এককভাবে অ্যাডুকুয়েট হাইড্রেশন নট সাফিসিয়েন্ট এনাফ, বিকজ ওই আমাদের যে পিউরিন মেটাবোলাইজড হয়ে যে এত ইউরিক অ্যাসিড প্রডিউস করে, সেইটার আমি কী করলাম, সেটার কী হইলো, তাহলে ইনকমপ্লিট। আবার বলছে অ্যালোপুরিনল ফ্রি কেমোথেরাপি, গুড, অ্যালোপুরিনল দিব, কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা হইতেছে সেটারে আমি কেমন ট্যাকল দিব, বা রেনাল ক্লিয়ারেন্স ওই জিনিসটাকে মেনটেন করবো কেমনে? সো ইনঅ্যাডিকুয়েট। একটা বলতেছে ফুরোসেমাইড অ্যান্ড অ্যালোপুরিনল। আচ্ছা, ফুরোসেমাইড দিলে আসলে ভলিউম ডিপ্রেশন হবে। ভলিউম ডিপ্রেশন হইলে, এবং সত্যি কথা হচ্ছে ফুরোসেমাইড কিন্তু অ্যাকচুয়ালি রেনাল ড্যামেজ করে। তোমরা যদি মানে
নেফ্রোলজি নিয়ে একটু পড়ো, তোমরা দেখবা যে রেনাল কজ অফ আমাদের যেই রেনাল ড্যামেজের যেই কজগুলো আছে, লাইক একেআই আমরা কারণগুলো বের করি না, প্রি রেনাল, রেনাল, পোস্ট রেনাল। সো রেনাল একেআই কজের মধ্যে যে ড্রাগসের কথা আসে সেখানে ফুরোসেমাইড আছে, মানে ফুরোসেমাইডের জন্য কিন্তু তোমার নেফ্রনে ইনজুরি হয়। সো এটা দিয়ে আমার খুব একটা লাভ নাই, বরং ক্ষতি আছে, মানে এখানে পেশেন্টের ক্ষতি হইতে পারে। এখানে আমাদের বেস্ট অ্যাপ্রোচে আমি হাইড্রেশন করবো, অ্যালোপুরিনল দিব, প্রি কেমোথেরাপি, মানে কেমোথেরাপি শুরু করার আগে অ্যালোপুরিনলও দিব, হাইড্রেশনও করবো, সেইটা পেশেন্টকে এখানে বেস্ট লেভেল প্রোটেকশন দেয়। সো কারেক্ট অ্যান্সার এখানে এটা হবে। আরেকটা বলতেছে ফুরোসেমেন্ট থেরাপি, আসলে ফুরোসেমেন্ট থেরাপি দিয়ে আমার আসলে লাভ নেই, তাও আমরা এক্সপ্লানেশনগুলো একটু দেখি। এক্সপ্লানেশন হচ্ছে হাইড্রেশন অ্যান্ড অ্যালোপুরিনল প্রি কেমোথেরাপি। সো বেসিক্যালি আসলে যেটা হয় সেটা হচ্ছে টিউমোলাইসিস সিনড্রোম। এখানে আসলে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে এই ইউরিক অ্যাসিড প্রডিউস হচ্ছে। কেন প্রডিউস হচ্ছে? নিউক্লিক অ্যাসিড পিউরিন যেগুলো সেটা মেটাবোলাইজড হয়, তাই না? মেটাবোলাইজড হয়, সেল ব্রেকডাউন থেকে এটা আসে, পরে মেটাবোলাইজড হয়, হেপাটিক জ্যান্থিন অক্সিডেজের মাধ্যমে ইউরিক অ্যাসিড প্রডিউস হচ্ছে। আবার এইদিকে হাইপারক্যালসেমিয়া, হাইপারফসফেটিমিয়া, হাইপারক্যালেমিয়া হয়, হ্যাঁ, যেটা লাইফ থ্রেটিং সিচুয়েশন হইতে পারে, বিকজ ইলেকট্রোলাইট এক্সচেঞ্জের যে রেট সেটা রেনাল ক্লিয়ারেন্সের থেকে বেশি হয়ে যায়। বেশি হয়ে গেলে আসলে ব্লাডে কনসেন্ট্রেশন পটাশিয়ামের বেড়ে গেলে যে কোনো সময় একটা অ্যারিথমিয়া হয়ে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হইতে পারে। সো দিস ইজ এ প্রবলেম। তো এইরকম জায়গায় অনেক সময় হিমোডায়ালাইসিসও লাগতে পারে। সো এগুলো একটা রিস্ক আছে। সো বেটার কি আমরা এগুলোকে প্রিভেন্ট করার জন্য প্রিহাইড্রেশন করবো, অ্যালোপুরিনল দিব, এটা আসলে বেস্ট লেভেল ট্রিটমেন্ট। আর হাই রিস্ক পেশেন্টে রাসবুরিক অ্যাসিড দিব। কারণ ফুরোসেমাইডের ইয়েটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে ফুরোসেমাইডটা ইনকারেক্ট, কারণ আমরা যদি ফুরোসেমাইড দিয়ে করি সেটা পেশেন্টকে আরও ডিহাইড্রেটেড করবে, টিউমোলাইসিস সিনড্রোম হওয়ার রিস্ক আরও বেশি, মানে পেশেন্ট অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সো ফুরোসেমাইড দিয়ে আমার আসলে লাভ নাই। সো দিস ইজ দ্য কারেক্ট